আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা পাপড়ি অফিসে বসে আছি। একটি বই সালসাবিল আসাদ বিন এ মাতিন নামেই আমাদের লেখক। তিনি সম্প্রতি তার নামে কিছু পরিবর্তন নিয়ে এসেছেন। আসাদ চৌধুরী নামে তিনি এখন লেখালেখি করছেন। তিনি এসেছেন মূলত আজকে আমরা এই সালসাবিল উপন্যাসটির দ্বিতীয় সংস্করণ মুদ্রণের জন্য আজকে আমরা চুক্তিবদ্ধ হলাম কিছুক্ষণ আগেই, এবং চুক্তির শেষ পর্যায়ে বইটি আমাদের আগের সংস্করণ আমাদের টেবিলে রাখা ছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে দুজন শুভানুদ্দায়ী এসে পৌঁছেছেন, এবং তার মধ্যে একজন কিন্তু এই সালসাবিল বইয়ের পাঠক ছিলেন। তো বইয়ের সেই পাঠকের নাম হচ্ছে ফাহিম। তো ফাহিম যে বইয়ের পাঠক ছিলেন আমি ভুলে গেছি, আমার জানা ছিল না। তিনি বইটি সংগ্রহ করেছিলেন এবং খুব ভালো পাঠক। আমরা বুঝতে পারলাম যখন তিনি অনুভূতি ব্যক্ত করতে গেলেন যে এই বইয়ের কাহিনী তার, আমার কাছে মনে হলো তার একেবারেই টুটস্থ হয়ে গেছে। খুব ভালো পাঠক মনে হলো। কাকতালীয়ভাবে তিনি লেখককে চিনেন না, বইটি দেখেই তিনি কথা বলা শুরু করেছেন। তো আমরা সেই পাঠকের কাছেই চলে যাচ্ছি সরাসরি। ফাহিম, কিভাবে আপনি বইটি পেয়েছিলেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি ফাহিম। প্রথমে বইটা সংগ্রহ করছিলাম যে আমাদের কেমন আছে একটা প্রোগ্রাম ছিল আপনার এখানে, স্টোর ছিল বই মেলায়। তো আমি আসছিলাম কামরুল ভাইয়ের স্টলে। আসার পর আমার ক্লাসমেট উনিও ছিলেন, আরও অনেকেই ছিলেন। এখান থেকে সংগ্রহ করি। তারপর বাসায় যাওয়ার পর 2-3 দিন আমি বুক কভারটা দেখি, আমার কাছে মনে হয় যে পড়া দরকার। এরপর পড়লাম। প্রথমে মনে হলো যে ট্রাজেডি, তারপরে আবার আবেগ, সব কিছু মিলিয়ে আমার কাছে দুর্দান্ত লাগছিল বইটা। তা আমি লেখকের পরিচিতিও পড়ছি, কিন্তু লেখকের পরিচিতি মনে নাই, কিন্তু গল্পটা আমার সম্পূর্ণ মুখস্থ আছে। তো শেষ পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল যে বইয়ের শেষ পাতায় গল্পটা শেষ হওয়াটা কিরকম যেন আর একটু লম্বা হতো, যদি আমি তৃপ্তি পেতাম। এই আর কি, আমার পড়া বইয়ের মধ্যে শ্রেষ্ঠ একটা বই হতে পারে এটা। এই বইয়ের কোন অংশটি আপনার ঠিক ভালো লেগেছিল, আপনার কি মনে আছে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে বইয়ের মাঝখানের মানে শেষের দিকে, আবার শেষের একটু সামনে, এখানে হচ্ছে গিয়ে যে ক্যারেক্টারটা ছিল, উনি রিক্সা চালক। উনি অনেক পরিশ্রম করতেছেন, মানুষের সাথে কানেক্টিভ হচ্ছেন একটা সংগঠন এস্টাবলিশ করার জন্য। এরপরে ওনার গ্রামের যে চাচা ছিলেন বা অন্যান্য আত্মীয় স্বজন ওনাদেরকে পান, ঢাকা শহরে ওনাদের সাথে সম্পর্ক হয়। এই আর কি, যে ক্যারেক্টারটা আবার বিল্ড আপ হচ্ছে, ওর কষ্ট কমতেছে, দুঃখ কমতেছে, এই বিষয়গুলো খুব ভালো লাগছিল। আপনার কাছে মনে হয়েছে যে কাহিনীটা যদি আরেকটু দীর্ঘ হতো, এবং এই যে এখানে একটা বিপ্লব যেটা সালসাবিল সফলভাবে সম্পন্ন করলো, সেই বিপ্লব পরবর্তী কি ঘটে এইটা আপনার আমাদের জানার আগ্রহ তৈরি হয়েছে। আমি মনে করি যে আসলে যদি এই বইয়ের একটি পরবর্তী আরেকটি বই যদি পরের ধাপে বের করা যেত, ওই সালসাবিলকে নায়ক হিসেবে রেখেই বিপ্লব পরবর্তী আরও অনেক কার্যক্রম থাকে, তো সেটা নিয়ে যদি লেখক চিন্তা করেন তাহলে হয়তো আরেকটা বই আমরা পেতে পারি, এবং এটা হয়তো সিরিজ আকারে যেতে পারে। এটা লেখক ভাববেন, আমরা আশা করি। একজন পাঠকের চাহিদা আমরা জানলাম। তো আমরা এখন লেখকের অনুভূতি শুনবো। তার আগে জানাই যে বইয়ের লেখক পরিচিতিতে লেখকের কোনো ছবি ছিল না, এজন্য লেখককে সামনে দেখেও কিন্তু পাঠক চিনতে পারেন না। আচ্ছা, ছবি ব্যবহার না করার কি কারণ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কামরুল ভাই, এবং ধন্যবাদ আমার ফাহিম ভাই, যিনি পাঠকের কাছ থেকেও অপরিচিত পাঠকের সাথে পরিচিত হয়েছেন। তো প্রথমত যে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সেটা হলো যে ছবি না দেওয়ার কারণ হলো ছবি দিয়ে আমি পরিচিত হতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি কলমের মাধ্যমে এবং লেখনের মাধ্যমে সবার সাথে আমি পরিচিত হই। বেশ ভালো চিন্তা করেছেন। আসলে আমরা দেখেছি অনেক বিখ্যাত লেখক আছেন যাদের আমরা ছবি এখনো দেখি না, যেমন আরিফ আজাদের ছবি আমি দেখতে পাইনি, কিন্তু তার অনেক বই আমরা কিনে পড়ি বাজার থেকে, এবং অনেক বহুল পরিচিত বই রয়েছে, কিন্তু লেখকের ছবি পাওয়া যায় না। তা আপনাকে এই মুহূর্তে উনি আসছেন, যদি লেখকের ছবি থাকতো তাহলে চিনতে পারতেন, এবং উনি যদি বলতেন তাহলে সেটা হয়ে যেত যে আর্টিফিশিয়াল কোনো বক্তব্য, এবং আমি ধারণা করতাম লেখককে হয়তো খুশি করার জন্য তিনি বলছেন। জি জি, কিন্তু উনি একজন লেখকের অনুপস্থিতির যে বক্তব্য সেটা আমি নিজে শুনতে পারছি, বুঝতে পারছি যে আসলে আমার লেখনী জগৎটা আমি সার্থক, এবং সেখানে আসলে ছবির বদলে আসলে লেখাটাই আমার মুখ্য বিষয়। পাঠকের কাছে লেখাটা পৌঁছে গেছে। আচ্ছা,
আসাদ ভাই, আপনার বইয়ের মূল বিষয়বস্তু কী ছিল আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। জি, আমার বইয়ের মূল উদ্দেশ্য ছিল, যেহেতু আমি 21 সনে পাবলিশ করেছিলাম সেই বইটা, এবং সেটা আমি মানে কল্পনাতীত বিষয়, সেটা হলো যে 24 এসে সেটা শতভাগ কাছাকাছি, প্রায় 90 ভাগ বলা যেতে পারে যে সেটা একটা ফলপ্রসূ একটা থিওরি বা ফলপ্রসূ একটা একটা মেসেজ মানে হয়েছিল আপনি 24 গণভোটের মাধ্যমে। আপনি বলতে যাচ্ছেন যে 24 জুলাই বিপ্লবের সঙ্গে আপনার এই বিপ্লবের মিল রয়েছে। জি, অবশ্যই অবশ্যই আমি সেটা একটা গর্বের জায়গা থেকে আমি বলছি। কারণ হলো যে আমি যে চিন্তা চেতনা নিয়ে যে একটা উপন্যাস সাজিয়েছিলাম, দেখা যাচ্ছে যে বর্তমান তরুণ এবং আমার মেধা, আমার ধারণা এবং আমার একটা থিওরি, সেটা বর্তমান আধুনিক চিন্তা চেতনার যে তরুণরা সেটা ধারণ করে এবং সেটা বিপ্লবের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। আচ্ছা, তাইলে আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় ভরে। তিনি কিন্তু তখন কি কোনো কল্পনা করতে পারেন নাই যে একটা মোবাইলের মধ্যে পুরো বিশ্বজগৎ দেখা যাবে, কিন্তু তিনি লিখে ফেলেছিলেন বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। কিন্তু একটা সময় এসেছে আমরা পুরো বিশ্বকে আপন হাতের মুঠোয় ভরে দেখছি। এরকম কিছু কি কাকতালীয়ভাবে ঘটেছে? মনে করেন যে আপনি 21 সালে বই লিখেছেন, সেই বইয়ের কাহিনী এসে মিলে গেছে 24 সালে। আমরা কেউই তো জানতাম না যে 24 সালে এরকম একটি বিপ্লব ঘটবে। এখানে যখন কাজী নজরুল লিখেছিলেন তখন সেটা হচ্ছিল প্রায় 19 শতকের শুরুর দিকে। তারপরে কাজী নজরুলের দীর্ঘ সময়ের লেখা থেকে বিরতি থাকা, তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া, তো সেটা কাকতালীয় হলেও লেখনী জগতে লেখকের ধারণা ছিল ব্যাপক। কিন্তু বর্তমানে সেটা হলো যে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। আগের 19 শতকের চিন্তা চেতনা আর বিংশ শতাব্দীর চিন্তা চেতনার মধ্যে অনেক তফাৎ। এজন্য আমাদের যেহেতু ডিজিটাল যুগে আমরা আছি, তেহেতু আমাদের চিন্তা চেতনা মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আর সেটা আমি মনে করি যে যেহেতু আমরা দীর্ঘদিন একটি ফেসিবাদের ভিতরে ছিলাম এবং ফেসিবাদের উত্তরণের পথ আমরা খুঁজছিলাম, সেহেতু সেই কিছু থিওরি নিয়ে আমার সে সাজানো, এটা সবাই একটু মুখ্য ছিল যে কীভাবে আমরা উত্তরণ খুঁজতে পারি। আসলে সেই দিক থেকেই আসলে পাঠকরা সেদিকে পাঠকদেরকে সেই গল্পটা আকর্ষণ করেছে এবং 24-এর গণ অভ্যুত্থানে সেটা আসলে একটা ভূমিকা রাখছে গল্পগুলো। আমি একটু আপনার বইয়ের ভিতর থেকে যদি যাই পাঠকদের উদ্দেশ্যে, যে এখানে একটা জায়গায় প্রশ্নোত্তর পর্ব রয়েছে, সেখানে একটি প্রশ্ন আছে, আমাদের এই আন্দোলন কিসের আন্দোলন? উত্তরে বলা হয়েছে অধিকার আদায়ের আন্দোলন। আপনি যেটা লিখেছিলেন 21 সালে, 2021 সালে, কিন্তু 2024 সালের আন্দোলনটা প্রথমে ছিল কিন্তু মূলত সরকার পতনের কোনো আন্দোলন ছিল না, সেটা অধিকার আদায়ের আন্দোলন ছিল। আপনি যেটা কল্পনা করে সেখানে প্রশ্নের উত্তর এসেছিল, আপনার কল্পনায় সেটা কিন্তু 2024-এ এসে বাস্তব হয়েছে। তারপরে আপনি এখানে প্রশ্নে এসেছে, তাহলে কি জনগণ অধিকার আদায়ের আন্দোলন করবে? উত্তরে এসেছে অবশ্যই বাংলার জনগণ এ ব্যাপারে খুব সচেতন। ইতিহাসে আছে বিভিন্ন সময়ে তারা আন্দোলন করে সফলতা নিয়ে গড়ে ফিরেছে, যেমন 47, 52 ও 71-এর আন্দোলন। তাহলে আপনি সেই 71-এর পরেই কিন্তু 90-এ যদিও গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা সেটাকে শুধু একটা সরকার পতনের আন্দোলন হিসেবে দেখি, কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানকে আমরা একটা বিপ্লব হিসেবেই আমরা পেয়েছি। এখানে শুধু একটা সরকারের পতন ঘটে নাই, একটা সরকারের প্রধান কিন্তু তার সমস্ত সহযোগী শক্তিকে নিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এরশাদের পতন আর শেখ হাসিনার পতন কিন্তু এক নয়, যেটা আপনি বিপ্লব হিসেবে আপনি চিহ্নিত করেছিলেন, সেরকম এক বিপ্লবের দেখা আমরা পেয়েছি। তাহলে আপনার যে কাকতালীয় সেই মিল, এই মিলের জন্য আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনি আসলে সমাজ নিয়ে কতটুকু চিন্তা করেন, রাষ্ট্র নিয়ে কতটুকু চিন্তা করেন। এবং আমার মনে আছে বইয়ের প্রকাশক হিসেবে আমি আপনাকে বইটি প্রকাশের সময় বলেছিলাম আপনার এটা অতিকল্পনা, কারণ এমনটা ঘটবে না, কখনোই ঘটবে না, আমি বলেছিলাম, এটা আমার মনে আছে। কিন্তু আপনি সেটা ঘটিয়েছেন, আমরা বলবো যে আপনার লেখার মাধ্যমে আগেই ঘটিয়ে দিয়েছেন, বাস্তবে ঘটেছে 2024-এ। সেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এবং শেষ প্রশ্ন আপনার উদ্দেশ্যে, যে আপনি এবারে যে সংস্করণ নিয়ে আসছেন, এখানে কি কোনো পরিবর্তন কিংবা পরিমার্জন নিয়ে আসছেন? জি, অবশ্যই। যেহেতু সেকেন্ড এডিশন, দ্বিতীয় সংকলন, সেহেতু আমি সেখানের মধ্যে কিছু সাধারণ সাহিত্য ব্যবহারের কিছু শব্দর ক্ষেত্রে আমি একটু ব্যাপকতা আনার চেষ্টা করেছি এবং সেই সাহিত্যের ক্ষেত্রে আমি কিছু
উন্নত করার চেষ্টা করেছি। আর সেখানে গল্পের কিছু মধ্যে কিছু আংশিক সেখানে যে রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে যে বিপ্লবের কিছু পুঁজি ছিল, সেই বিপ্লবের ক্ষেত্রে উপস্থিত সময়ে আমাদের কী করণীয় সেটা অ্যাড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। আর আমি অতিরিক্ত হিসেবে বলতে চাই যে এই গল্পটা যেমনভাবে আমাদের জন্য একটা উৎসাহমূলক, সেই সাথে এই গল্পটা আমাদের জন্য একটি ইসলামিক মাইন্ডে নিয়েও আমাদের একটা সহযোগিতা করে। তাছাড়া এই গল্পটা আমি যদি বলি যে এটা আমার 2024-এর প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল, ঠিক বিপ্লবের আগ মুহূর্তে। কারা এই প্রতিযোগিতার আয়োজন করেছিল? করেছিল যে ইউএস বাংলা আচ্ছা সমন্বয়ে তারা আয়োজন করেছিল, এবং দুই বাংলা, ভারত এবং বাংলাদেশের সাহিত্যিক উপস্থিতিতে, এবং সেখানে বাংলা একাডেমির কর্মকর্তার মাধ্যমে সেই বইয়ের কী করা হয়েছিল, যাচাই বাছাই করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সেরা 10-এর মধ্যে এই বইটা স্থান পেয়েছে। এবং প্রথমত আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কামরুল ভাই, এটা আমার এই বইয়ের সাথে সম্পৃক্ত ছিলেন এবং উৎসাহ দিয়েছিলেন। এবং দ্বিতীয়ত যারা আমার ছোটোবেলা থেকে আমার স্নেহের মাধ্যমে যা এই লেখনী জগতে আমাকে উৎসাহ দিয়েছেন, তাদেরও আমি কৃতজ্ঞতা স্বীকার করি। এবং সেই বইটা গোল্ড মেডেলও নিয়ে আসছে এবং অনেক সম্মান আমার জন্য নিয়ে আসছে। আর আমি লেখনী জগতে টুকটাক লেখালেখি করতাম, কিন্তু এই সালসাবিল লেখালেখির পর থেকে, এই সালসাবিলটা পাবলিশ হওয়ার পর থেকে আমি লেখনী জগতে লেখকদের কাছে আমি একটা ব্যাপক সম্মাননা পেয়েছি এবং একটা গ্রহণযোগ্যতা পেয়েছি। আমি কামরুল ভাই এবং পাপড়ির পরিবারকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের পাঠক বন্ধু ফাহিমের কাছে আবার ফিরে যেতে চাই। আপনি কি নতুন সংস্করণ নিয়ে কিংবা আপনার আর কোনো অভিমত আছে এই বই নিয়ে? যেহেতু আমি ক্লাস 10-এ থাকতে এই বইটা পড়ছি, এখন আমার ইন্টারমিডিয়েট শেষ, 2-3 বছরের একটা গ্যাপ, সবগুলো হয়তো মনে নাই। তবে এতটুকু বলবো যে উনি জেল থেকে বাইরে হওয়ার পর যে বিবাহ হয়েছে, এরপরে কারে করে বাড়িতে গেছিলেন, এরপরের যে ইতিহাসটা কি হয়েছিল, ছেলে মেয়ে যদি হয় তারা কিভাবে বড় হয়েছিল, বা এখানে কিন্তু বইয়ে এক জায়গায় মানে সালসাবিলের মেয়ে বা ছেলে হয়েছে সম্ভবত, লাবিবা ছিল তার ওয়াইফের নাম, ছেলে জন্ম আবরার ছিল ছেলের নাম, আমার যতটুকু মনে পড়ছে। সম্ভবত আমার সবগুলো আর কি মনে নাই। তো এই স্টোরিটা যদি একটু লম্বা হয়, বা উনি কি করবেন পরবর্তীতে, বা কি হতে পারে, মানে উনি পাঠক হিসেবে উনি চাচ্ছে যে এই কাহিনীর পরে এই নায়ক এবং এই চরিত্রগুলো দিয়ে আরেকটা বই যাতে চলে আসে, আরেকটা গল্প যাতে আসে। আবরারকে দিয়ে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমরা আরেকটা কিতে চলে যাই, আমরা আরেকটা ক্যারেক্টারে চলে যেতে হয়। তো আরেকটা ক্যারেক্টার যখন চলে যায়, তখন আমরা সেকেন্ড এডিশনে, মানে দ্বিতীয় পর্ব শুরু হয়ে যায়, দ্বিতীয় পর্ব শুরু হয়ে যায়। এতে যেহেতু আমাদের টার্গেট ছিল বিপ্লব নিয়ে, তো আমি বিপ্লবকে হাইলাইট করেছি, এবং গল্পটা ছিল এটার আদার্স বিপ্লবকে সাজানোর জন্য। আর আবরার এখানে সেকেন্ড এডিশনের মধ্যে আমি আবরারের জায়গায় চেঞ্জ করে হামদান শব্দটা নিয়ে আসছি। এটার কারণ হলো যে আমি ওই ক্যারেক্টার নিয়ে আমি দ্বিতীয় একটা বই সংকলন করার চেষ্টা করবো, এবং সেটা থাকবে যে কিছু আমাদের প্রশ্নের মুখোমুখি হওয়া, যে আমাদের সমাজের কিছু মানে ইসলাম অনইসলামিক নিয়ে এবং কিছু বিপ্লব আদর্শিক নিয়ে, সেগুলো আমরা প্রকাশ করব। তাহলে আপনি কিন্তু নতুন আরেকটা বই করার চিন্তা করছেন? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আশাবাদী। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঠক বন্ধুদের মধ্যে আরেকজন উপস্থিত রয়েছেন। আমাদের পাঠকের নাম হচ্ছে ঈসা। যদি কিছু বলেন এই বিষয়ে, আপনি কি বইটি পড়েছিলেন? এই বই সম্পর্কে খুব বেশি ধারণা নেই বা পরিচিত, মানে আপনার পড়া হয় নাই। আপনি কি প্রত্যাশা করেন বইয়ের নতুন সংস্করণ আসছে, কিংবা? আশা করি এটার চেয়ে আরো অনেক ভালো হবে, এটাই করা ছিল, তবে এটার চেয়ে আরো অনেক ভালো কিছু পাবে লেখকরা। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা পাঠকদের অভিমত জানলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানে এসে অংশগ্রহণ করায়, বিশেষ করে ফাহিমকে এবং তার সঙ্গে ঈসাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর লেখক আজকে আমাদেরকে সময় দিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা পাপড়ি পরিবারের পক্ষ থেকে। আমরা এই বইটি নিয়ে আমরা অনেক প্রত্যাশা করি, কারণ বইটির প্রথম সংস্করণ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দ্বিতীয় সংস্করণে আমরা বইটি
এবারের কেমোসাস বইমেলার আগেই অর্থাৎ ডিসেম্বরের আগেই আমরা নিয়ে আসছি এবং জাতীয় বইমেলা যেটা 21শে বইমেলায় তো অবশ্যই থাকবে। আপনারা সবাই বইটি সংগ্রহ করবেন এতটুকু আমরা প্রত্যাশা রাখি। আজ এ পর্যন্তই। আমরা সবার সুস্থতা কামনা করি। যারা অংশ নিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।